সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ঈদের ছুটির প্রথম দিনে প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। টানা 7 দিনের সরকারি ছুটিও শুরু হয়েছে আজ থেকে। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকেই ট্রেন, বাস, লঞ্চে করে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। রেলে এখনও পর্যন্ত নেই বড় কোনো বিলম্ব। এদিকে ঢাকার বাইরে মহাসড়কের কিছু কিছু জায়গায় বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে সবকিছুর পরও আনন্দ নিয়েই বাড়ির পথ ধরেছেন অনেকে। যেগুলো পর্যায়ক্রমে ছাড়বে, অর্থাৎ যাত্রী যদি হয়ে যায় সেগুলো ছাড়বে। দর্শক, এবার ঈদযাত্রার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সদরঘাটে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ঘাটে লঞ্চ যাত্রীদের এই মুহূর্তে চাপ কেমন দেখছেন, আর লঞ্চগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? লোপা, এখন ইফতারের কিছু পর আমার পাশে যারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রী রয়েছে। পাশাপাশি ইফতারের ঠিক আগ মুহূর্তে একই সঙ্গে 3টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে আরেকটি লঞ্চ ছেড়ে গিয়েছে, অর্থাৎ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরপরই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এখানে লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছিলেন যে 7টার পরপর সময় আরও বেশ কিছু লঞ্চ ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশাল, ভোলা, চাঁদপুরগামী। আমি একটু দেখাতে চাই, এখানে অসংখ্য যাত্রী আনাগোনা রয়েছে। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে অসংখ্য যাত্রী এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে উপস্থিত হয়েছেন টিকিট নিয়ে। এখানে যাত্রীদেরকে মোটা দাগে বড় কোনো অভিযোগ না থাকলেও 50 থেকে 100 টাকা করে প্রত্যেকটি লঞ্চে আমরা দেখেছি বেশি বাড়তি ভাড়া নিয়েছেন। যদিও এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি বলছিলেন যে সরকারের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই ভাড়াই এই লঞ্চগুলো যাত্রীদেরকে নিয়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছেন। যদিও আমরা কিছুটা দেখেছি বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের, তবে মোটা দাগে সব যাত্রীরাই বলছেন যে এবারের যে লঞ্চের যে যাত্রা রয়েছে সেটি অনেকটাই নির্বিঘ্নে রয়েছে, ভোগান্তি ছাড়াই রয়েছে। তবে 50 থেকে 100 টাকা বেশি বাড়তি ভাড়া নয় বলেও এখানকার যাত্রীরা বলছেন। যেহেতু লঞ্চগুলো কিছুক্ষণ পরপরই ছেড়ে যাচ্ছে, সেখানে পরিপূর্ণ ঠাসা অবস্থায় না ছাড়লেও অনেক লঞ্চ ফাঁকা ফাঁকা অবস্থাতে ছেড়ে যাচ্ছে। যেহেতু এর আগেও অনেকে গত 2 দিন ধরেই এই লঞ্চে চলাচল শুরু হয়েছে, যারা কাছে রয়েছেন চাঁদপুরগামী রয়েছেন তারা যাচ্ছেন। এবং আজকে যেহেতু এখানে ঈদযাত্রার শুরুতেই লঞ্চ থেকে সেখানে শুধু এই সদরঘাট থেকে প্রায় 37টি রুটে প্রায় 100-এরও বেশি লঞ্চ চলাচল করছে। তবে বলা যায় যে ইফতারের পরপর যাত্রীদের যে আনাগোনা সেটি বেড়ে গিয়েছে এবং রাত 10টা পর্যন্ত, এখানে 11টা পর্যন্ত লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা রেল যাত্রার খবর জানবো। বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, ট্রেনগুলো কি ঠিক সময় মতো ছেড়েছে কিনা আজকে, আর ট্রেনের যাত্রী চাপ কেমন দেখছেন? ঠিক সময়ে ছাড়ছে এবং এই মুহূর্তে আমার পাশে যে ট্রেনটি তিতাস কমিউটার ব্রাহ্মণবাড়িয়া যাবে, একেবারে ঠিক সময়ে এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসেছে, অর্থাৎ রাইট টাইমে যাচ্ছে। যে কারণেই যাত্রীর যে অন্যান্য সময় যে চাপটি থাকে সেটি আমরা দেখছি না। আমি সেই দৃশ্য দেখাতেই চাই। আপনি দেখবেন যে এখানেই, অর্থাৎ ঘরমুখো মানুষের আনন্দযাত্রা, সেই আনন্দযাত্রার জন্য তারা অপেক্ষা করছিলেন এবং সেই অপেক্ষাটা খুব বেশি কিন্তু ছিল না এবং তারা অনেকেই ঘণ্টাখানেক আগে এসেও অপেক্ষা করছিলেন। এবং যেহেতু যথাসময়ে ট্রেনটি স্টেশনে এসে দাঁড়িয়েছে, যে কারণেই তারা বেশ উৎফুল্ল মনেই ট্রেনে যাচ্ছেন, উঠছেন। এবং এইসব মানুষ বলছিলেন ঘরে ফেরার যে তারা দীর্ঘদিনের অপেক্ষা থাকে, এই রাজধানীবাসীর খুব একটা আনন্দ নেয়ার সুযোগ থাকে না। এই একটি আনন্দ, সেটি বছরে 2-1টি আনন্দের সুযোগ থাকে, যে কারণে ঘরে ফিরে যাওয়ার যে টান, যে তারা, সেই তারা থেকেই তারা আসছেন। এবং আমি দেখছিলাম যে নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়াকড়ি আছে। একেবারে যাদের টিকিট নেই তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং দূরপাল্লার যে ট্রেনগুলো ছিল, অর্থাৎ বেশি দূরে যাচ্ছে, উত্তরাঞ্চলে যে ট্রেনগুলো ছিল, সেটির 2-1টিতে ছাদের যাত্রী বা যাতায়াত করছিলেন। তবে আমি দেখছিলাম যে এখন যে ট্রেনটি, এটিতে কিন্তু ছাদে যাত্রী 2-1জনকে আমরা দেখছি এবং এর আগে একটি ট্রেন ছেড়ে গেল, সেটি তো আমরা দেখিনি। এবং রাত 9টা পর্যন্ত এখন থেকে আরও 6টি ট্রেন ছেড়ে যাবে। এবং আমরা হিসাব করছি, হিসাব যেটি জানানো হয়েছে, প্রতিদিন অন্তত লক্ষাধিক মানুষ এই ট্রেনে রাজধানী ছাড়ছেন এবং প্রতিদিন যে পরিমাণ ট্রেন চলছে সেটি যাত্রীর যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী নয়, যে কারণেই
সাধারণ মানুষের বরাবরের মতোই একটি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে ট্রেনের পরিমাণ আরও বাড়ানো যায় কেন। বিশেষ করে উত্তরের যাত্রীদের সবসময় ভোগান্তি থাকে, তারাই সাধারণত আমরা দেখি টিকিট না পেয়ে দিন শেষে ছাদে তারা যাতায়াত করে থাকেন, এবং এই সব যাত্রীদেরকে নিরুৎসাহিত করার জন্য অবশ্যই আসন সংখ্যা বাড়ানোর দাবি তাদের। এবং একই সঙ্গে আমরা দেখছি যে মানুষ উৎফুল্ল মনেই ঘরে ফিরছেন ঈদ যাত্রায়। লোপা, অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পরীক্ষামূলকভাবে সারা দেশের 11 উপজেলার 22,000 কৃষককে কৃষক কার্ড দেবে সরকার। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। সায়দাবাদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, বাস টার্মিনালের এই মুহূর্তের চিত্র কি দেখছেন আপনি? ধন্যবাদ লোপা। আমি এখন আছি সায়দাবাদ বাস টার্মিনালে। এখান থেকে দেশের বিভিন্ন রুটে, বিশেষ করে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বাসগুলো এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। এখানে এখন মূলত ইফতারের সময় হয়, যাত্রী চাপ আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানে বাস কাউন্টারগুলোতে যারা আছেন দায়িত্বরত, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ইফতারের সময় হয়, যাত্রীরা হয়তো ইফতার সেরে বাসা থেকে নামাজ পড়ে তারপর হয়তো বের হবেন। এর পাশাপাশি যারা মূলত আগে টিকিট কেটে রেখেছেন তাদের যে নির্ধারিত বাসগুলো, সেই বাসগুলো এখান থেকে আমরা একের পর এক ছেড়ে যেতে দেখছি। তো এখানে যাত্রীরা নির্বিঘ্নে, যাদের টিকিট আছে তারা নির্বিঘ্নে যাতায়াতের পাশাপাশি আজকে যারা টিকিট কাটতে এসছেন বা আজকে যারা বাড়ি যাবেন টিকিট কেটে, তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তারা জানিয়েছেন যে এখন টিকিট কাটতে এসে কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে বাস নেই, অথবা অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া, প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট পাওয়ার কথা যাত্রীরা জানিয়েছেন। তবে কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে তারা নির্ধারিত ভাড়াই রাখছেন এবং কোনো রকম বাড়তি ভাড়া তারা রাখছেন না। তবে যাত্রীরা তাদের যে অভিযোগ, সেই অভিযোগে ওনার এবং তারা তাদের টিকিটগুলো আমাদেরকে দেখিয়েছেন এবং বলছেন যে এখানে আসলে তাদের কাছ থেকে টিকিট প্রতি 2 থেকে 300 টাকা বেশি বাস ভাড়া রাখা হচ্ছে। তবে কাউন্টার থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে ইফতার সময় শেষ হওয়ার পর আর হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পর মূলত এখানে যাত্রী চাপ আরও বাড়বে। লোপা, আজিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আমাদের আরেক সহকর্মী পলাশ প্রধানের কাছে যেতে চাই, তিনি আছেন আব্দুল্লাপুরে। পলাশ, আব্দুল্লাপুরের কি অবস্থা দেখছেন? অত্যন্ত ব্যস্ত এই সড়ক, জটলা কতটা যানজটের? ইফতারি আগের মুহূর্তে যে বেশ পরিবহনের জটলা ছিল, তবে এখন একটু ইফতারি সেরে নামাজ পড়ে বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে রওনা দেবে এমনটা হতে পারে। তবে যাত্রীদের যে অভিযোগ সেটি কিন্তু এখনো রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু সংসদ সদস্য এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিএমপি সহ একাধিকভাবে কিন্তু আমরা দেখেছি টিম কাজ করছিল। বিভিন্ন কাউন্টারে গিয়ে বলা হয়েছিল, অর্থাৎ যখনই বলে বা অভিযান করে ঠিক তখনই একটু স্বাভাবিক থাকে, ঠিক একটু পরপরই কিন্তু আমরা দেখছি আগের নেয় ঠিক আবারও তারা এই যাত্রীদের কাছে অধিক ভাড়া নিচ্ছে এমন দেখছি। তবে অধিকাংশ যাত্রীদের দেখছি তারা ট্রাক যুগে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তবে সবচেয়ে যে বিষয়টি দেখেছি যে ময়মনসিংহগামী যারা ঈদের যাত্রী রয়েছে তারাই মূলত এই ট্রাক যুগে তারা যাচ্ছে। তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে যেখানে আসলে 300 টাকার ভাড়া ছিল সেখানে তাদের কাছ থেকে 800 থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে, যে কারণে মূলত তারা ট্রাক যুগে তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখছিলাম যে গাজীপুরের চন্দ্রা এবং ভুগরা বাইপাস এলাকা, সেখানে কিন্তু দীর্ঘ লাইন এখনও রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা সেখানে ট্রাফিক পুলিশের সাথে কথা বলছি, তারা বলছে যে এই যে পরিবহনগুলো আসলে আড়াআড়ি করে রেখে বিভিন্ন যে পরিবহনগুলো রয়েছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে নির্দিষ্ট যে যাত্রী, সেই যাত্রীদের উঠানামা করার কারণেই মূলত একে অপরের সাথে প্রতিযোগিতা করে মহাসড়কটি আসলে দখল করে রাখা হয়। তবে আরেকটি সুখবর রয়েছে, আজকে বিকাল থেকে গাজীপুরের বেশ 600 ভলেন্টিয়ার পুলিশের সাথে কাজ করবে। এতে করে কিন্তু আমরা বলা চলে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আগামীকাল থেকে চাপ অনেকটাই কম হওয়ার সম্ভাবনা থাকবে। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদের সভা শেষে সচিবালয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, সভায় 5টি বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি বছরের বাজেটে সম্পূরক বাজেটের যে পরিবর্তন হয়েছে তা অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সংসদে তা অনুমোদনের জন্য পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বন্যা, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে কৃষি, খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। প্রথমত একটা বাজেট করা হয়, তারপর যে চেঞ্জেস গুলো হলো সম্পূরক বাজেট, সেই জিনিসগুলা সম্পূরক আর্থিক বিবৃতি আমাদের সংসদীয় ভাষায় উপস্থাপন করা হয়নি। তো এগুলা এই দুইটা করা হয়েছে। ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আজ 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 107তম জন্মদিন। 1920 সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে বহু আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ এদের মধ্যে অন্যতম। 1971 সালে স্বাধীনতা অর্জনের পর তিনি প্রথমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ব্রিটিশ ভারত এবং পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেও তিনি সোচ্চার ছিলেন। রাজনৈতিক জীবনে তাকে বহুবার কারাবরণ করতে হয়। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।